প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন শুরু করছি। আমি মীর মাসুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, জঙ্গি তৎপরতা বাড়তি সতর্কতা সারা দেশে। আত্মঘাতী ফিয়াদি স্কোয়াডের 12 সদস্যের খোঁজে গোয়েন্দারা, জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ততা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ। মানব জমিন, রুদ্ধশ্বাস 110 ঘন্টা। আমাদের সময়, বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কা, জয় জয় দিন, আত্মঘাতী জঙ্গি রুখতে হিমশিম র্যাব পুলিশ। দৈনিক ইনকিলাব, আন্তর্জাতিক ফোকাসে ঢাকা, অধিক সমালোচনায় 15 আগস্টের পথ করে দেয় শেখ হাসিনা। সকালের খবর, সড়ক পরিবহনের আইনের খসড়া কিছু ভালো দিক থাকলেও মূল জিনিসই নেই, বিশিষ্টজনদের অভিমত। ভোরের কাগজ, তাসকিনের দুর্দান্ত হ্যাট্রিক, ডাম্বুলায় বৃষ্টির বাগড়া। আমাদের অর্থনীতি, সিলেটে অভিযান শেষ, তালাশ চলছে। দ্য বাংলাদেশ টুডে, অপারেশন টুয়াইলাইট কল্ড অফ, পুলিশ টেক চার্জেস অফ আতিয়া মহল। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, হাই লেভেল মিট reviews Bangladesh Bank situation. Mohit firm on haste money recovery, says Bangladesh Bank fire trivial. Our time, Neo JMB leader Musa may be among 4 dead militants. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। তো প্রধান শিরোনাম হিসেবে সেটি এসছে সিলেটের যে অভিযান চলছিল 5 দিনের মাথায়, 5 দিন পর আসলে সেনাবাহিনী সেই অভিযান শেষ বলে ঘোষণা করেছে এবং এখন সেই ভবনটির দায়িত্ব পুলিশের হাতে। পুলিশ বলেছে যে আরো তল্লাশি প্রয়োজন রয়েছে, সেখানে অনেক ঝুঁকিপূর্ণ জিনিসপত্র থাকতে পারে, বিস্ফোরক এগুলো থাকতে পারে, এবং 4 জঙ্গি নিহত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানিয়েছে। ধন্যবাদ। আমার মতে মানুষের মধ্যে যে সংখ্যা, গণমাধ্যমের যে সংখ্যাটা আছে, জনমানুষের মধ্যে এতটা সংখ্যা নেই। জনমানুষ অনেক বেশি নিশ্চিত। আপনি যদি হোলি আর্টিজানের সময়কার ঘটনার সঙ্গে তুলনা করেন, এখনকার ঘটনা দেখলে বোঝা যায় যে অনেক স্বস্তিতে আছে মানুষজন। তবে যখন বলা হয় যে হিমশিম খাচ্ছে পুলিশ ইত্যাদি, আমার মনে হয় বাস্তবতার দিকে তাকালে দেখবেন যে সারা বিশ্বের সবাই কিন্তু হিমশিম খাচ্ছে। বাংলাদেশে এই যে এটা হিমশিম খাচ্ছে তা না, তো বাংলাদেশ বরং সাফল্যের দিক থেকে সকল দেশের চেয়ে সবচেয়ে বেশি সফল এই জঙ্গি তৎপরতা বিনাশের। সারা বিশ্বে ঘটনাটা ঘটছে, এটা রাজনৈতিক কারণ এটা যে যুক্ত ঘটনা তা না, কিন্তু যেহেতু সারা বিশ্বে এটা একটা ছড়িয়ে পড়েছে, একটা বিদ্রোহের সময় এসছে, সেই জন্য ঘটনাটা ঘটেছে। তো আমি মনে করি তারপরেও জনমনে কিছু কিছু প্রশ্ন তৈরি হয়েছে। র্যাব নয় কেন, পুলিশ নয় কেন, আর্মি কেন? সব জায়গায় তো পুলিশই করে, তাহলে এখানে কেন সেনাবাহিনীর প্রয়োজন ছিল? দ্বিতীয়ত 4 দিন কেন দরকার হলো? তৃতীয়ত গোয়েন্দারা কি করছে যে মানুষ এতজন হঠাৎ করে গত 15 দিন 1 মাসের মধ্যে এতগুলো ঘটনা ঘটছে? তো এতগুলো জঙ্গি মারার পরে কি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে? এইগুলো মানুষের মধ্যে প্রশ্ন আসছে। আমি মনে করি যে গণযোগাযোগের ব্যাপারটায় যারা আইন শৃঙ্খলার এইসব দায়িত্ব রয়েছে, নিরাপত্তার দায়িত্ব রয়েছেন, তারা দুর্বল। তারা জঙ্গি সামলাচ্ছেন খুব ভালোভাবে, কিন্তু জনগণকে ততটা বোঝাতে পারছেন না। আমার মনে হয় এই জন্যেই এই বিষয়ে তাদের একটু মনোযোগ দেওয়া উচিত। ইত্তেফাকের শিরোনামটি যেমন বলছে, জঙ্গি তৎপরতা বাড়তি সতর্কতা সারা দেশে। নতুন একটি গ্রুপের নামও এখানে বলা, আত্মঘাতী স্কোয়াডের একটি নাম বলা হয়েছে, যাদের 12 জন সদস্যদের খোঁজে গোয়েন্দারা নেমেছেন, সেটি বলা হয়েছে এখানে। প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও বলা হয়েছে, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে। হ্যাঁ, তো অবশ্যই এটা প্রত্যেকে। এবং আমার মনে হয় আজকে যদি কোনো একটা জায়গায় যে খবর পাওয়া যায় যে জঙ্গি আছে, কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশের কাছে খবর চলে যাবে। এই ধরনের নিরাপত্তার সংকটটা নেই, এই জন্য যে জনবিচ্ছিন্নতা সংকট নেই, যেটা হয়তো মানুষ তো দেখছে সামনে হচ্ছে। তো গত কয়েকদিনে হঠাৎ করে কেন হচ্ছে এই বিষয়ে যদি কিছু বক্তব্য আসে,
তাহলে মানুষের মধ্যে আর একটু স্বস্তি হবে। তবে আপনি খেয়াল করবেন যে এবারে যখন 4 দিন ধরে চলছিল, মানুষের মধ্যে দুশ্চিন্তা ছিল, ছিল, কিন্তু তারপরেও কিন্তু অস্বাভাবিক জীবন ছিল না। এটা আমার মতে বাংলাদেশের মানুষের বড় শক্তি। আমরা এত কিছু পার হওয়ার পরে হয়তো আমাদের মানে জীবন কোষের মধ্যেই দুঃসময় সামলাবার ক্ষমতা অনেক বেশি। সেটা সরকারের জন্য একটা বড় সুবিধা, যে কোনো দেশের রাষ্ট্রের জন্য বড় সুবিধা। আমরা তো এত কিছুতে চাইছি না, কিন্তু একই সাথে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে পৌঁছানো এই তথ্যগুলো, এই তথ্যগুলো সরবরাহ করা, যে আসলে প্রক্রিয়াটা কি, কতজন আছে, কি আছে, এটা বলে দিলে কিন্তু জনগণ অনেক বেশি স্বস্তিতে থাকে, অনেক বেশি নিজের প্রতিও বিশ্বাসটা থাকে, সরকারের প্রতি বিশ্বাস বাড়ে। সংবাদ শিরোনাম হিসেবে আরেকটি রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে তার ভাষণে তিনি বলেছেন যে 75-এ কোনো মানে সুযোগ না দিয়েই প্রয়োজনীয় সংশোধন এবং যে উদ্যোগগুলো নিলে দেশকে আরো ভালোভাবে গড়ে তোলা যেত, সেরকম সুযোগ মানে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের একজন নেতার জন্য যতটা সময় দরকার ছিল সেটি না দিয়েই তখনই অনেকে তার বেশি সমালোচনা করেছেন এবং এই সমালোচনাটি 15 আগস্টের সেই ট্র্যাজেডির প্রেক্ষাপট তৈরি করেছে, সেরকম কথা বলেছেন এবং বলেছেন যে নিশ্চয়ই পরে তাদেরও অনুশোচনা হয়েছে যারা সেই সমালোচনা করেছিলেন। ধন্যবাদ। মানে আপনি ইতিহাসের একজন মানুষ, আমার মতে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এরকম সমালোচনা হবে না। তিনি তো নিজের পিতার কথাও বলছেন, এটা তো তার আবেগের পরিসর। কিন্তু যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, অবশ্যই যুদ্ধ বিধ্বস্ত দেশে এরকম হয়, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশ হলেও অনেকগুলো সমস্যা নিশ্চয়ই ছিল যেগুলো মানুষকে পীড়িত করেছে। মানুষ অত্যন্ত কষ্টে ছিল, যেমনিভাবে সরকার যেমন অসুবিধায় ছিল, মানুষও অত্যন্ত কষ্টে ছিল। তো মানুষ কষ্ট পেলে মানুষের কষ্টের কথা বলবে না, বরং যিনি সেই সময় প্রধান ছিলেন তিনি তো জনগণের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, অতএব তার কথা বলাটাই হচ্ছে তো আমাদের প্রকাশ করার এবং ওনার সঙ্গে সাযুজ্য রক্ষা করার একটা অবস্থান। মানুষ তো তার কাছেই বলে যাকে মানুষ নিকর্জন ভাবে। তো এটা আমার মনে হয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন যে বেশি সমালোচনা করাটা হয়েছে ওনার দুঃখ কষ্ট থেকে। মানে অনেক সময় হয় যে মানে উনি যেভাবে কথাটি বলেছেন যে গঠনমূলক একরকম ব্যাপার থাকে, আরেকটি হচ্ছে যে নিতান্তই সমালোচনা করা যেটির প্রভাবটি নেতিবাচক হিসেবে বা প্রতিক্রিয়াটি নেতিবাচক হিসেবে দেখা দেয়। আপনি যেটি বলছেন যে ইতিবাচক পরিণতি বা গঠনমূলক দিকে না গিয়ে একটা নেতিবাচক পরিণতি দেখার মতো সমালোচনার বিষয় থাকে, তিনি সেই দিকটার ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। উনি বলেছেন উনি তো ওনার অবস্থাটা আপনি যদি খেয়াল করেন যেটা ষড়যন্ত্রকারীরা যার সুযোগ নিয়ে, ষড়যন্ত্রকারীরা তার সুযোগ নেয়নি আমার মতে। কারণ আমি এই বছরের অগস্ট মাসে, গত বছরের অগস্ট মাসে ডিবিসি চ্যানেলে প্রায় 6 সপ্তাহ ধরে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ শুনেছি, তাদের একটা প্রোগ্রামের অংশ হিসেবে। সেখানে দেখা যাচ্ছে এটা নিতান্ত সেনাবাহিনীর নিজস্ব বিষয়। তার সঙ্গে লোকে যে বলছে জাসদ যুক্ত হয়েছিল এবং এই সময় একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেটাও সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা ছিল বলেই, যেটা আমি নিজে একটা গবেষণা করছিলাম, করে পোটা থামিয়ে দিয়েছি। আমি যখন সবার সঙ্গে কথা বলেছিলাম, বর্তমান এইচটি ম্যাম সাহেব যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তার সঙ্গে কথা বলেছিলাম, অন্যান্য সেনাবাহিনীর প্রধান যারা ছিলেন তাদের সঙ্গে, শফিউল্লাহর সঙ্গে কথা বলেছি, ইনুর সঙ্গে কথা বলেছি। সবার মধ্যে যে জিনিসটা বোঝা যায় যে সেনাবাহিনী থেকে এরকম একটা যে ঘটনা ঘটতে পারে এটা কেউ ভাবেনি। এটা নিতান্তই সেনাবাহিনীর নিজস্ব রাজনীতির ফল। এবং তারা কিন্তু এর পূর্বেও কিন্তু অনেকগুলো চেষ্টা চালিয়েছিল। 75 আগস্টে যে ঘটনাটা ঘটেছিল এটা কিন্তু প্রথম ঘটনা না, এর পূর্বে কয়েকটা চেষ্টা করেছিল। তারা সেনাবাহিনী তার সঙ্গে সুযোগ নিয়েছিল কিছু রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত করে, কিন্তু প্রধান চাপটা এসেছিল সেনাবাহিনীর কাছ থেকে। এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে বিষয়টা ছিল সেটাই ছিল মূল বিষয়। এখানে সাধারণ মানুষ যারা সিভিলিয়ান তারা তো সমালোচনা করবে, আমার মনে হয় এটা মানুষকে মেনে নিতে হবে যে সমালোচনাটা অধিকার নয়, কিন্তু দায়িত্বও বটে। তো সেটা করেছিল, কিন্তু সেনাবাহিনী ঠিক আছে কিনা এটা দেখার দায়িত্ব তো আর জনগণের না, এটা দেখার দায়িত্ব নিতান্তই সেনাবাহিনী না, বাংলাদেশের মূলত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বই যাদের মানে আদর্শিকভাবে যাদের কাছে পছন্দের ছিল না, তেমন কোন দেশীয় কারোর সঙ্গে বিদেশি কারো যোগসাজশ এরকম বিষয়ও ছিল কিনা? যে কোনো সময়, হ্যাঁ, আমাদের 71 সালেও তো বিদেশিরা জড়িত ছিল, যুক্ত ছিল। কিন্তু আমি যেহেতু মানে
কনস্পিরেসি ষড়যন্ত্রের ইতিহাস চর্চা করি না, আমি সেরকম বলতে পারবো না। তবে যেটা শুনে মনে হয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন সদস্যদের কথা শুনে, যে তাদের মধ্যে অস্থিরতা ছিল, অসন্তুষ্টি ছিল, এবং তারা চাইছিল যে তাদের অনেকগুলো অসুবিধা শোনা হোক। এবং বস্তুতপক্ষে যারা যারা পরবর্তীতে যাদের বিচার হয়েছে তারা কিন্তু এর পূর্ব কয়েকটা চেষ্টা করেছিল। অর্থাৎ এই জটিলতাটা আমাদের ওইভাবে সরলীকরণ করে লাভ হয় না। কারণ সেনাবাহিনীতে কেন একজন সেনাধ্যক্ষ সিদ্ধান্ত নিচ্ছেন, কেন সিদ্ধান্ত নিচ্ছেন না, কেন জানার পরেও যে এখানে একটা প্রচেষ্টা হয়েছে কেন সেটাকে জানানো হচ্ছে না, এই সব কিছু মিলেমিশে হচ্ছিল। ওই রাজনীতি আমরা বুঝবো না, ওটা সেনাবাহিনীর রাজনীতি। সেনাবাহিনীর এর পূর্বে যেটা হচ্ছিল, যেটা আমার সঙ্গে ওই সময় কথা বলে মনে হয়েছে, যে সেনাবাহিনী এই যে বাংলাদেশের যে উঠতি বাংলাদেশ তার একটা অংশ হতে পারছিল না। তো তার পরবর্তীতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে হয়েছে, এবং সেনাবাহিনীর যে বৃত্তায়ন, সেনাবাহিনীর গঠনগত ব্যক্তি নয়, সেই বৃত্তায়নটা কিন্তু তার পরবর্তীতে হয়েছে। তো সেটা তো অবশ্যই এটা বাস্তবতা, এবং সেটা থেকেই বোঝা যায় যে রাজনীতিতে কে কোন ভূমিকা পালন করছে সেটা সেই সময় কিন্তু বোঝা যায়নি। সেই সময় যারা সমালোচনা করেছেন তাদের দিকে তাকানোই হচ্ছে, কিন্তু আসল পরিবর্তনটা হচ্ছে সেনাবাহিনীর ভেতর থেকে। এটা সেনাবাহিনীর রাজনীতিতে প্রবেশ করার একটা চেষ্টা। আরেকটি বড় শিরোনাম যেটি, সেটি খেলা নিয়ে। জি, বিশেষ করে শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেতে, এর আগে টেস্ট সিরিজ একটিতে জিতে, মানে টেস্ট ম্যাচ একটিতে জিতে সিরিজে ড্র করা, তারপরে ওয়ানডের প্রথমটিতে জেতা। তো সেই জন্য আজকের খেলাটি অনেক বেশি আগ্রহের ছিল, আজকের ওয়ানডেটি, এবং সেখানে ভালোও করলো। মানে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা 311 রান করেছে, কিন্তু সেখানে আবার আমাদের তাসকিন আহমেদ একটি হ্যাট্রিকও করেছেন। তো অনেক আশা নিয়ে বাংলাদেশের দর্শকরা অপেক্ষা করছিলেন জয়ের জন্য। বৃষ্টিতে খেলাটি হলো না। হ্যাঁ, আমিও আশা করছিলাম। তাসকিনকে অভিনন্দন জানাই। হ্যাঁ, তাসকিনকে অভিনন্দন জানাই। শেষ 5 ওভারে 6 উইকেট পড়েছে, এটা তো একটা অসাধারণ। তার আগে কিন্তু 5 আপনি যদি দেখেন 7 উইকেটে 311 হয়ে গেছিল, 7 উইকেট 300 হয়ে গেছিল। তার মানে বোঝা যাচ্ছে যে অসাধারণ খেলছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে আমরা একটু ছোট করে দেখছি। শ্রীলঙ্কারা নিজেরাও বারবার বলছে আমাদের টিম দুর্বল, আমাদের টিম দুর্বল। আমার মনে হয় দুটো টিম খুব কাছাকাছি, এবং এটা 6ষ্ঠ আর 7ম অবস্থানে রয়েছে। 6ষ্ঠ আর 7ম অবস্থানে থাকা দুটো টিমের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াইতে হচ্ছে। যে এই প্রথম খেলায় বাংলাদেশ ভীষণভাবে পরাজিত হয়েছে, সেটা বোঝা যায় যে বাংলাদেশ দ্বিতীয় খেলায় টেস্টে যখন জিতছে, এটা মোটামুটি একই মানের দুইটা টিম। ওডিআই প্রথমটা আমরা ভালোভাবে জিতেছি, দ্বিতীয়টায় শ্রীলঙ্কা খুবই ভালো করেছে। এবং বৃষ্টি না হলে কি হতো আমি বলতে পারছি না। আমাদের এটা ভাবা উচিত নয় যে বৃষ্টি হয়ে আমাদের বিজয়টা পেলাম না, বৃষ্টি না হলে আমাদের বিজয় নাও পেতে পারতাম। এটাই আমাদের স্মরণ রাখা দরকার। তৃতীয়টার দিকে আমরা সিরিজ হারবো না, আমরা সিরিজ জেতার সম্ভাবনা আছে, অথবা ড্র হওয়ার সম্ভাবনা আছে। সংবাদ শিরোনাম রয়েছে, ওবামার জলবায়ু নীতিতে কাটছাঁট করছেন ট্রাম্প, যে কোনো সময় নির্বাহী আদেশ দেবেন। আমরা দেখেছি যে ক্ষমতা আসার পর থেকে নির্বাহী আদেশ দিয়ে তিনি একের পর এক, মানে ট্রাম্প ওবামার নীতিগত বিষয়গুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি একটু বাস্তব থেকে বিচ্ছিন্ন রাষ্ট্রপ্রধান মনে হচ্ছে, কিন্তু যতগুলো চেষ্টা করেছেন একটাও তো তিনি সফল হতে পারছেন না। উনি যে ট্রিটিটা বাদ দিয়েছেন ওটা কোনোদিন বাস্তবায়িত হয়নি। তারপরে উনি দেয়ালের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, ওটাও হয়নি। এখন তারা সামলাবার চেষ্টা করছেন। রাশিয়ার ব্যাপারে তার লোকের চাকরি গেছে, উনি বিভিন্ন লোক নিয়োগ করতে পারছেন না। তারপরে উনি ওবামা, সবচেয়ে বড় তো ওনার জন্য এই জলবায়ু, আমেরিকানদের সারা পৃথিবীর পরিবেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমি আমেরিকাতে নিজে গেছি, থেকেছি, আমি দেখেছি। আমি ওই জলবায়ু নিয়ে ওদের ওখানে গেছি, ওদের কোনো ওই বিষয় না। তারা ভাবে আমেরিকা ঠিক থাকলেই হলো। সেই দিক থেকে ওবামার হেলথ কেয়ারটাই ছিল সবচেয়ে বড়, সেটাই রিপাবলিকানদের কাছ থেকেও সমর্থন পাননি। তবে আমি উনি চেষ্টা করুক আর না করুক, খুব একটা কিছু যে এসে যাবে মনে হচ্ছে না। উনি মোটামুটি সবচেয়ে দ্রুত সময়ের সবচেয়ে ব্যর্থ মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে এরই মধ্যে বেশ মোটামুটি নিজের অবস্থান শক্ত করে ফেলেছে। অভিবাসীর বিষয়ে আমরা তার পদক্ষেপগুলো দেখেছি অভিবাসীদের নিয়ে। তিনি যেমন, মানে এক ধরনের অভিবাসীরা না থাকুক, কম থাকুক, কিছু নির্দিষ্ট দেশের অভিবাসীরা না আসতে পারুক, সেই পদক্ষেপগুলো তিনি নিচ্ছেন। আপনি যেমন বলছিলেন যে তার বেশিরভাগগুলোই সফল হতে যাচ্ছে না, কিন্তু এর আগে আমরা যখন এখানে আলোচনা করেছি তখন আমরা দেখেছি যেহেতু কংগ্রেস এবং সিনেটেও তার দলেরই প্রাধান্য আগে, যেটি ওবামার সময় ছিল না, সেই জন্য তার পক্ষে বরং এই কাজগুলো অনেক সহজ হবে বলে
মনে করা হচ্ছিল, কিন্তু এখন অতটা সহজ দেখা যাচ্ছে না। কেন? এর হচ্ছে যে আপনি যদি ওবামা কেয়ারটা যদি দেখেন, ওবামা কেয়ার যেটা উনি চেষ্টা করলেন খুব, এবং শেষ পর্যন্ত উনি উইথড্র করলেন যে এটা জিততে পারবে না। এর কারণ হচ্ছে রিপাবলিকানরা কিন্তু একভাবে ভাবছে না। রিপাবলিকানদের কেউ আছে ভীষণ রকম বড় লোকপন্থী, যারা বলছে যে ওবামা কেয়ারে যথেষ্ট এখনো অনেক সুবিধা রয়েছে, আর কিছু আছে যে যাদের এলাকায় অনেক গরিব আছে, সেখানে তারা জিতেছে। এখন যদি গরিবদের কাছ থেকে সুযোগটা চলে যাচ্ছে, তাহলে তো নির্বাচনে যেটা অসম্ভব হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিবিধতা আছে, এটা ওবামার এরা ভাবছেন না, ওনারা ভাবতে পারেননি। ট্রাম্প বোধহয় ভেবেছেন যে উনি ধমক টমক দিয়ে পার করে দেবেন, কিন্তু বাস্তবতা তার সামনে আসছে, অনেক বেশি করে আসছে। এবং বিশেষ করে রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা রেখে, রাশিয়া যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে মানে ঢুকেছিল, এবং সেইটা উনাকে কিছুটা বিব্রত করেছে, এবং উনার দলের মধ্যেও এটার অস্বস্তি রয়েছে। তো এই অস্বস্তিটা চলতে থাকবে। উনি অনেক কিছুই করার চেষ্টা করবেন, কোনগুলো সফল হবে না এখনো বলতে পারছি না। জলবায়ুটা ওনার কাছে অনেক দূরবর্তী বিষয়, এটা দেখাবার চেষ্টা যে আমি মার্কিন স্বার্থই আমার কাছে প্রধান, এটাই উনি করার চেষ্টা করছেন। পপুলিস্ট একজন, কিন্তু পপুলিজমেরও তো ওনার সীমাবদ্ধতা উনি বোধহয় নিজেই ফেস করছেন। তারপরে উনি কি করবেন বোঝা যাচ্ছে না। উনি সম্মুখীন হোক, দেখুক, সবগুলোই তো ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত, কোনোটা তো সফল হতে দেখা গেল না এখন পর্যন্ত। তো সম্প্রতি পরিবহন আইন নিয়ে আমরা দেখেছি যে পরিবহন আইনের যে খসড়া হয়েছে, সেখানে চালকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা উঠেছে, যে অন্তত 8ম শ্রেণী পাশ হতে হবে। মোবাইল ফোন ব্যবহারের শাস্তি নিয়ে কথা হয়েছে। সেই পরিবহন আইনটি নিয়ে এখানে একটি বিশিষ্টদের অভিমত নিয়ে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে। কিছু ভালো দিক থাকলেও মূল জিনিসই নেই, শিরোনামটি এমন করা হয়েছে। মূল জিনিসটা কি আমি সেটা জানি না, তবে আমার মনে হয় যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই খাতটাই হচ্ছে খুব একটা বড় কমপ্লিকেটেড, জটিল, এবং এর অনেকগুলো সমস্যা আছে, অসুবিধা আছে, যেটা সামলাবার বা সারাবার চেষ্টা কেউ করছে না। যেহেতু এটা বৃহৎ একটা খাত, যেহেতু এটার মধ্যে অনেক ধরনের পুঁজি রয়েছে, বিশেষ করে কালো পুঁজি, সেই জন্য কেউ এটা হাত দিতে চাইছে না। এই হাত না দেওয়ার কারণে এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না। এখন ওনারা আইন যেটা করছেন, আমি এটার সঙ্গে কাজের সঙ্গে কিছুটা যুক্তও ছিলাম, কিন্তু সেখানে মূল সমস্যাটা হবে তো আপনি অ্যাক্সিডেন্ট কমাবেন না, অ্যাক্সিডেন্ট তো কমানো পাচ্ছেন না, আপনি অ্যাক্সিডেন্ট তো এখনো কমায়নি, নাকি আপনি এমন একটু এই খাতটাকে একটু আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে যে খাতটা যদি আইন শৃঙ্খলার মধ্যে আসে, তাহলে অ্যাক্সিডেন্ট সহ আরো সমস্যার ঝামেলা করবে। আমার মনে হয় না সেটা খুব একটা সম্ভব হবে, কারণ বাংলাদেশের ক্ষমতাবানদের হাতে এত কালো টাকা, এই কালো টাকা তো যায় এই খাতে। তো এই খাতটাকে যদি ঠিক করা যায়, তো কালো টাকা যাবে কই? কালো টাকা যাওয়ার জায়গাও তো থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি কালো টাকা কিন্তু ট্রান্সপোর্ট সেক্টরে। অতএব আমি নিজেও এটা দেখেছি, সব গবেষণাতে এসছে। অতএব ওইটাই হচ্ছে সংকট, কালো টাকার সংকটে আমাদের এখনো বড় সংকট। ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি।